Assalamu alaikum everyone. Welcome to the fifth lecture, lecture 5 of 20th century literature 2. আজকে আমরা মোটামুটি আমাদের ম্যান এন্ড সুপারম্যান আমাদের এই নাটকটা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আমরা অ্যাক্ট 1 অ্যাক্ট 2 মোটামুটি কিন্তু কাহিনীটা জানি, কি হয় মূল কাহিনীটা জানি, এবং আমাদের জরুরি অংশগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। অ্যাক্ট 3 অ্যাক্ট 4 আজকে আমরা একটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র কাহিনীটা বোঝার জন্য বা ক্যারেক্টার বোঝার জন্য না, একই সাথে আমাদের যে ভাইভা হবে সেই ভাইভার জন্য কিন্তু আমাদের কাজে লাগবে। প্রথমেই আমরা অ্যাক্ট 3 তে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্ট 3, আমি আর একটু বড় করে দিচ্ছি। অ্যাক্ট 3, আমাদের অ্যাক্ট 3 তে কি ঘটে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আপনারা করবেন, আপনারা একে একে এই সামারি গুলো পড়বেন, পড়ে অর্থটা বোঝার চেষ্টা করবেন এবং আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আমিও আপনাদেরকে হেল্প করব, এবং এই জিনিসটা আমরা করব একটু তাড়াতাড়ি, ঠিক আছে? প্রথমেই অ্যালফাবেটিক্যালি যাচ্ছি। আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, আপনি অ্যাক্ট 3 সামারি প্রথম লাইন থেকে একটু পড়েন। ইট ইজ ইভিনিং। Okay, sir. It is evening, and the setting is that of a natural amphitheater in the Spanish Sierra. A group of about a dozen men recline about a dying campfire, while another serves as lookout on the adjacent rise of ground. There are an international band of brigands dedicated to stopping motors, cars, and robbing the occupants in order to secure a more equitable distribution of the wealth. Their leader, a man with a fine voice and ready wit, is Mendoza. His followers include a bullfighter ruined by drink, at least one Frenchman, Cockney, Englishmen, and Americans. All are in their early 30s, except for one who is dressed like a broken down English gentleman and who is anywhere from 10 to 20 years older than the others. He is described as the respectable member of the group. আচ্ছা মামুন, এখানে দেখেন একটা গ্রুপের কথা বলা আছে, তাই না? Yes, sir. এই গ্রুপটা কারা হতে পারে আন্দাজ করেন তো? এই গ্রুপের সাথে কিন্তু আমরা আগে পরিচিত হইনি। Yes, sir. এরা কারা? এরা হচ্ছে একটা জায়গায় গ্রুপ মানে আগুন জ্বালিয়ে গ্রুপ ধরে বসে আছে। কিসের জন্য বসে আছে? এই এখানে আমি হাইলাইট করছি, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আগের ক্লাসের একটা আইডিয়ার সাথে এখানে আপনারা কানেকশন পাবেন। সেটা কি? দিস আর, আমরা যে গ্রুপটার কথা বলছি, an international band of brigands. An international band of brigands dedicated to stopping motor cars. এই গ্রুপের কাজ হচ্ছে গাড়ি থামানো and robbing the occupants, এবং ডাকাতি করা। গাড়িতে করে যারা যাচ্ছে তাদের কাছ থেকে সবকিছু ছিনতাই করা, ডাকাতি করা। কেন? টু সিকিউর এ মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ। গত ক্লাসে আমরা বলেছিলাম না যে পৃথিবীতে কারো কারো সম্পদ অনেক বেশি, কারো কারো সম্পদ একেবারে কম। এই ডাকাত দলের সর্দার, তার উদ্দেশ্য হচ্ছে ধনীদের কাছ থেকে টাকা লুট করে নেয়া, ডাকাতি করে নেয়া, এবং তারপর সেটা গরিবদের মাঝখানে বন্টন করে দেওয়া। মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ। Sir, like Robin Hood. হ্যাঁ, রবিনহুড। রবিনহুড খুব হালকা একটা কানেকশন আপনি টানতে পারেন, তবে এখানে ক্যারেক্টারটা আরেকটু অন্যরকম।
মেন্ডোজা তাদের যে লিডার, খুবই ইন্টারেস্টিং একজন মানুষ, খুবই মজার একজন মানুষ, ভেরি উইটি। এখানে তার যে সাঙ্গপাঙ্গ তাদের একটা বর্ণনা দেয়া আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই দলটার সাথে আমাদের যে নায়ক জ্যাক ট্যানার, তাদের একটা ইন্টারাকশন হবে। অ্যাক্ট 2 তে আমরা দেখেছি যে জ্যাক ট্যানার তার ড্রাইভারকে বলছে যে গাড়ি ছাড়ো, এই দেশ থেকে পালাও, অ্যান্ড হোয়াইটফিল্ড থেকে যত দূরে সম্ভব পালিয়ে যাও। সেই ঘটনাটা ঘটছে। তার মানে স্প্যানিশ সিয়েরা, স্পেনে এসে আমাদের নায়ক কিন্তু ডাকাত দলের হাতে বন্দী হবে। এই হচ্ছে পরিস্থিতি। ওকে, এর পরে আমি রিকোয়েস্ট করব আফরিনা শামীম, আফরিনা শামীম। স্যার শুনতে পাচ্ছি। while waiting for victims, এখান থেকে একটু পড়েন। While waiting for victims, the brigands resume their evening debates on anarchist anarchists and social democrats. Social democrats. Present are one anarchist and their Three social democrats social democrats. Sorry, sir. Three social democrats making possible a lively decision, but the discussion. But the other describe themselves as gentlemen and Christians. Mendoza presides with wit and skill, controlling the various speakers when they become too intense and excited. The debate interrupted by the sound and approaching motor car. The vegans have made the necessary preparations. Nails have been strewn on the road to punctual tries. One brigand stands ready to use his rifle if the nails should fail. They do not. The car is forced to stop and its occupants, Jack Taylor and his chauffeur, are brought in as prisoner. আচ্ছা, এইটুকুতে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মূল কাহিনীতে চলে যাচ্ছে, অনেক ডিটেইল আছে, ওই ডিটেইল গুলো আমরা পরে আসব। যেমন এইখানে ডাকাত দলের মধ্যে একটা বিতর্ক হয়। একদিকে আছে হচ্ছে অ্যানার্কিস্ট, যারা প্রচলিত নিয়ম কানুনে বিশ্বাস করে না, যারা নিয়ম কানুনকে বদলে দিতে চায়, জ্যাক ট্যানারের মতো অ্যানার্কিস্ট। আরেকদিকে আছে হচ্ছে র্যামসডেনের মতো যারা সোশ্যাল ডেমোক্রেটস। এই গ্রুপের মধ্যে তুমুল বিতর্ক হয়। বিতর্ক হতে হতে এক সময় অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন ওদের যে গ্রুপ লিডার তাকে বলেই শান্ত হও, আমাদের সামনে কাজ আছে। ওরা যখন বিতর্ক চলছে তখন হঠাৎ করে তারা শোনে যে একটা গাড়ি আসছে, এই তো ডাকাতি করার সুযোগ। গাড়ি আসছে, তার মানে গাড়িতে যারা আসছে তারা ধনী, তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে। সেই গাড়িতে করে দুর্ভাগ্যজনকভাবে কারা আসছে? আমাদের নায়ক জ্যাক ট্যানারের সাথে আছে তার ড্রাইভার এনরি স্ট্রেকার। এরা দুইজন রাস্তায় ওই রাস্তায় পেরেক বিছায় রাখছে যাতে টায়ার পাংচার হয়ে তারা থেমে যায়। আর যদি টায়ার পাংচার না হয় তাহলে যে রাইফেল দিয়ে গুলি করে টায়ার পাংচার করে দিবে। মানে ওরা মোটামুটি গাড়ি থামানোর সমস্ত প্রিপারেশন রেডি করে ফেলছে। আমাদের নায়কের কপালে দুঃখ আছে, তাকে এই ডাকাতরা কিন্তু বন্দি করে ফেলবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আনিকা আরফিন জাহান, আপনি পরের পার্টটা পড়েন। ট্যানার accepts. Okay, sir. Tanner accepts his capture
naturally. When Mendoza introduced himself as president of the League of the Sierra and states that he lives by robbing the rich, Jack identifies himself as a gentleman who lives by robbing the poor. Thus, a common bond is established between the two. In view of exchange between Henry Straker and the uh, brigand, it is quite understandable that the chauffeur wonders whether he and his master are enjoying a trip in the mountains or attending a socialist meeting. থ্যাংক ইউ। এখানে কি হচ্ছে, ট্যানারকে আর তার ড্রাইভারকে বন্দি করে ফেলছে। বন্দি করার পর সাধারণত কি হওয়া উচিত, যে ট্যানারের ভয় পেয়ে যাওয়া উচিত ছিল, তারা দুজন মানে অবস্থা কেরোসিন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে ট্যানার নির্বিকার। ট্যানারকে বন্দি করছে, ট্যানারের কোনো মানে বিকার নাই। ট্যানার বরং মেন্ডোজা, ওই ডাকাত দলের যে সর্দার, তার সাথে বেশ খোশ গল্পে মেতে গেল। যিনি ডাকাত দলের সর্দার, সে নিজেকে পরিচয় দিচ্ছে যে আমি ধনীদেরকে ডাকাতি করি, আমি। আর ট্যানার বলছে আমি গরিবদেরকে ডাকাতি করি। তাহলে তো দুজনের মধ্যে অনেক মিল। খুব সুন্দর খোশ গল্প শুরু হয়ে গেল ট্যানারের সাথে আর মেন্ডোজার সাথে। এইদিকে যে ড্রাইভার শফার হেনরি স্ট্রেকার, সে চিন্তা করছে আরে আমরা কি ডাকাত দলের হাতে পড়লাম নাকি কোনো একটা গ্রুপের সাথে আমরা আড্ডা দিতেছি, কোনটা। মানে সে কনফিউজড হয়ে গেল যে তাহলে আমরা কি মানে বন্দি, নাকি আমরা কোনো একটা সোশ্যালিস্ট গ্রুপের সাথে আনন্দ ফুর্তি করতেছি। মানে সে একটা জায়গায় কনফিউজড হয়ে গেল। মানে ট্যানার খুব সহজেই এই প্রতিকূল পরিস্থিতি কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলো। নর্মালি ট্যানারের জায়গায় অন্য কেউ হলে কি করতো, সে কিন্তু ডাকাত দলের সাথে ঝগড়াঝাটি শুরু করে দিত বা সে ভয় পেয়ে যেত। মানে খুবই নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু ট্যানার সেখানে খুব আন্তরিক একটা পরিবেশের সৃষ্টি করে নিল। স্পেশালি ডাকাত দলের সর্দার মেন্ডোজার সাথে তার একটা কানেকশন সে তৈরি করে নিল। ট্যানার এবং তার ড্রাইভার তারা বন্দী হলো ঠিকই, কিন্তু তারা আসলে নামে মাত্র বন্দী। তারা বেশ আরামায়েশেই এই গ্রুপের সাথে কিন্তু থাকতে লাগলো। আচ্ছা, এর পরের পয়েন্টে আসি। আনিকা আরফিন জাহানের পর আয়েশা আক্তার। আয়েশা, জি স্যার। হ্যাঁ পড়েন তো মেন্ডোজা থেকে। মেন্ডোজা, দ্য সোল অফ ডিগনিটি। Mendoza, the soul of dignity and courtesy, dismisses his followers and announces that in Spain one course of business until the next day. All can now relax. There will be no talk of ransom. In response to Tanner's questions and to Henry's occasional remarks, the brigand leader first talks of socialism and then tells his life story. He, the president, had once a successful waiter and had been driven to become a brigand by disappointment in love. No, the lady was not an earl's daughter. She was far more attractive than the daughters of the English peerage. Moreover, if she had not been a woman of the people, he would have scorned her. Alas, she had rejected him because he was a Jew. She had been employed by a Jewish family and had become convinced that Jews considered Gentiles, especially English Gentiles, to be dirty in their habits. When Straker recalls that his sister had once been a cook in a Jewish family, the dramatic coincidence, as Turner calls it, is revealed. Mendoza's beloved is Lucia, sister of Straker. Louisa, the sister of Straker. Mendoza had heard a great deal about Henry, who was Louisa's favorite brother, but Straker is anything but. Please. টু, তারপরে হিয়ার। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। এখানে
মেন্ডোজার সাথে ট্যানারের বেশ ভালো গল্প স্বল্প জমে গেছে। মেন্ডোজা বলতে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আজকে ধরলাম, আজকে আমরা কোনো বিজনেস কথাবার্তা বলবো না, মুক্তিপণের ব্যাপারে কোনো কথা হবে না আজকে, তোমরা আজকে রেস্ট নাও, আনন্দ করো, ফুর্তি করো, আমরা পরে আগামীকালকে তোমাদের মুক্তিপণের ব্যাপারটা দেখবো। তখন মেন্ডোজা নিজের মানে পরিচয় দিচ্ছে যে সে সারা জীবন ডাকাত ছিল না, সে একজন ওয়েটার ছিল, সে একটা মেয়ের প্রেমে পড়েছিল, এই মেয়ে তাকে রিজেক্ট করে দিয়েছে। কেন? কারণ মেন্ডোজা হচ্ছে ইহুদি। মেন্ডোজা যে মেয়েকে পছন্দ করত সেই মেয়ে ইহুদিদের সম্পর্কে তার একটা খুব খারাপ ধারণা আছে। এখন মেন্ডোজা যে মেয়েকে পছন্দ করতো এবং যে মেয়ে তাকে ছেঁকা দিয়ে চলে গেছে এবং সেই দুঃখে সে ডাকাত হয়ে গেছে, এখন সেই মেয়েটাকে দেখা গেল যে মানে কোইন্সিডেন্টালি সেই মেয়েটা হচ্ছে ট্যানারের যে ড্রাইভার স্ট্রেকারের বোন। অদ্ভুত এক কানেকশন বের করে দিয়েছেন শ। মানে এদের মধ্যে কিন্তু একটা কানেকশন পাওয়া গেল। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছি যে কেন মেন্ডোজা ডাকাতের দলের সর্দার হয়েছে, তার পেছনে একটা কারণ পাওয়া গেল। মানে এখানে মেন্ডোজা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সে প্রচলিত ব্যবস্থায় বিরক্ত হয়ে সে সম্পূর্ণ অন্যরকম একটা ব্যবস্থা, অন্যরকম একটা লাইফস্টাইল সে কিন্তু চুজ করে নিয়েছে। মানে ট্যানার যে জিনিসটা অর্জন করতে পারেনি, মেন্ডোজা কিন্তু সেটা অ্যাচিভ করে ফেলেছে। মানে ট্যানারের একদিকে ট্যানার, আরেকদিকে কিন্তু মেন্ডোজা কিন্তু সে প্রচলিত সমাজ ব্যবস্থা জীবনধারাকে বাদ দিয়ে সে এখন তার নিজস্ব পছন্দ মতো সে লাইফস্টাইল লিড করছে। at one point গল্প চলছে, যখন ট্যানার দেখলো যে পরিস্থিতি তো এখন একটু সেন্সিটিভ, ট্যানার হ্যাজ টু ইন্টারভিন। ট্যানার এসে তাদেরকে বলেছে তোমরা একটু থামো, টু প্রিভেন্ট অ্যান অ্যাটেম্পট অ্যাট ফিজিক্যাল ভায়োলেন্স। দেখা যায় তার ড্রাইভারের সাথে মেন্ডোজার একটা মারামারি হওয়ার পসিবিলিটি হচ্ছে, তখন ট্যানার গিয়ে তাদেরকে শান্ত করলো। থিংস কোয়াইট ডাউন, পরিস্থিতি শান্ত হয়ে গেল, এন্ড হেনরি জয়েন্স দ্য আদার ব্রিগেন্ডস ইন স্লিপ। হেনরি ঘুমিয়ে গেল। মেন্ডোজা এন্ড জ্যাক কন্টিনিউ দেয়ার ডিসকাশন। মেন্ডোজা জ্যাক তারা নানা বিষয়ে তাদের আলাপ আলোচনা চালিয়ে যায়। দ্য ব্রিগেন্ড revealing his propensity for poetry and for paraphrasing Shakespeare. মেন্ডোজা খুব মজার ব্যাপার হচ্ছে সে হচ্ছে কবিতা খুব পছন্দ করে। আরেকজন কবিতা খুব পছন্দ করে কে? অক্টেভিয়াস। আপনাদের মনে আছে অক্টেভিয়াস ক্যারেক্টারটা? তার মানে এই মেন্ডোজা ক্যারেক্টারটা, তার সাথে আমরা শুধুমাত্র ট্যানারের একটা কানেকশন পাই সেটাই যথেষ্ট না, বরং অক্টেভিয়াসের সাথেও একটা কানেকশন আছে। অক্টেভিয়াসের ক্যারেক্টারের কিছু অংশ এখানে আছে, ট্যানারের ক্যারেক্টারেরও কিছু অংশ আছে। ট্যানারের ক্যারেক্টারের কোন অংশটা আছে? ট্যানার বিদ্রোহী, মেন্ডোজাও বিদ্রোহী, কিন্তু মেন্ডোজা একটু বেশি বিদ্রোহী, সে ডাকাত হয়ে গেছে। আর অক্টেভিয়াস যেমন কবিতার প্রেমিক, আমাদের মেন্ডোজাও কবিতার প্রেমিক। সে কি বলছে যে হি লাভস পোয়েট্রি and he loves paraphrasing Shakespeare. শেক্সপিয়ারের কবিতা, শেক্সপিয়ারের নাটক সে প্যারাফ্রেজ করতে পছন্দ করে। প্যারাফ্রেজ মানে বুঝুন তো, মানে হুবহু শেক্সপিয়ারের ডায়লগ গুলো বা কবিতা মুখস্থ না করে সে নিজের মতো করে বলে। সে কিন্তু তার ক্রিয়েটিভিটি খাটাচ্ছে। হি ইজ নট আ ব্লাইন্ড মেমোরাইজার, সে কিন্তু নিজের মতো করে অ্যানালাইজ করে প্যারাফ্রেজ করছে। তার মানে মেন্ডোজা কিন্তু নট অ্যান অর্ডিনারি পারসন, ওর মধ্যে কিন্তু আর্টিস্টিক মাইন্ড আছে। Tanner solemnly advises him to give up his romantic pose and renounce Luisa. ট্যানার তখন মেন্ডোজাকে বলল যে তুমি মানুষ হিসেবে অনেক ভালো, তুমি এরকম প্রেম ভালোবাসার বিষয় মাথা থেকে বাদ দাও। লুইজা এই স্ট্রেকারের বোন, তাকে তুমি তোমার স্মৃতি থেকে মুছে ফেলো, তাকে ভুলে যাও। কেন? স্টেটিং দ্যাট হি ইজ স্যাক্রিফাইসিং হিজ ক্যারেক্টার টু মনোম্যানিয়া। তুমি একটা মাত্র নারীর জন্য তুমি তোমার জীবনটাকে বরবাদ করে দিচ্ছ, এটা ঠিক না। ইটস নট ফেয়ার। শুধুমাত্র এক নারীর জন্য তুমি তোমার জীবনকে কেন বিসর্জন দেবে? বাট মেন্ডোজা উইল নট ফলো দিস কাউন্সিল। কিন্তু মেন্ডোজা এই কথাটা শুনে রাজি হবে না, কারণ সবাই তো আর ট্যানারের বক্তৃতা শুনে আর খুশি হয় না। ফর দ্য মাউন্টেন্স মেক ওয়ান ড্রিম অফ বিউটিফুল ওমেন। মেন্ডোজা বলছে আমি যে পরিবেশে থাকি চারিদিকে শুধু লুইজার কথাই তার মনে পড়ে। Indeed, this is a strange country for dreams. মেন্ডোজা বলছে যে আমরা এখন যে পরিবেশে আছি খুবই অদ্ভুত একটা জায়গা,
ড্রিমি, স্বপ্নময় জায়গা। এই কথা বলতে বলতে when Tanner lies down, Tanner এই কথা শুনে শুয়ে পড়ে and composes himself for sleep. আস্তে আস্তে তার ঘুম আসতে থাকে, সে ঘুমিয়ে পড়ে। The brigand reads him an original love lyric. মেন্ডোজা, সে শুধু কবিতা পছন্দ করে তাই না, সে নিজেও একজন কবি। অক্টেভিয়াসকেও কিন্তু আমরা কবি পেয়েছিলাম। মেন্ডোজা আমাদের ডাকাত দলের সর্দার, সেও কিন্তু একজন কবি। সে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে কবিতা লিখেছে। সেই অরিজিনাল লাভ লিরিক, অরিজিনাল পোয়েম শুনতে শুনতে জ্যাক ঘুমিয়ে পড়ে। ও কবিতা শেষ হওয়ার আগেই সে ঘুমিয়ে পড়ে। তাহলে আমরা বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার পাচ্ছি মেন্ডোজা। এটাকে নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। মেন্ডোজাকে নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, ডাকাত দলের সর্দার। ঠিক আছে, ওই রাহাত যেটা বললেন যে ওর মধ্যে রবিনহুড একটা ফ্লেভার আছে। শুধু তাই না, সে কবিতার প্রেমিক, সে শেক্সপিয়ারকে পছন্দ করে এবং সে নিজে কবিতাও লিখে। এবং এক মেয়ের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে, রিজেক্টেড হয়ে সে কিন্তু ডাকাত হয়ে গেছে। তাহলে সে কতখানি সেন্সিটিভ বুঝতে পারছে। আর তার মাথায় এই প্ল্যান যে সে ইকুয়াল ওয়েলথ ডিস্ট্রিবিউশনের কাজ করছে, মানে ধনীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে, একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে। মানে সব দিক দিয়ে মেন্ডোজা কিন্তু ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই বিষয়ে কিন্তু আপনাদের একমত হতে হবে। আচ্ছা, তারপরে জান্নাতুল ফেরদৌস শান্তা পরের প্যারাটা Yes, পড়ো। sir. The darkness depends. The darkness deepens, the sense dissolves into an omnipresence nothing, and then somewhere there is the beginning of a failure. To the accompanist of early music, a man incorporeal but visible is identified. He raises his head at the sound of the music, the strains of which are Mozartian. But the music fades away, extinguished by wheeling from uncanny and wind instruments, and the main psalms dejectedly. He is a এই পর্যন্ত থাকেন। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখন জ্যাক ট্যানারের স্বপ্নে ঢুকে গেছি। জ্যাক ট্যানার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠছে। ডার্কনেস ডিপেন্ডস, অন্ধকার হয়ে গেল চারদিক একটা ছায়া ছায়া ভুতুরে পরিবেশের সৃষ্টি হলো। এর মধ্যে একটা কেমন একটা গা ছমছমে একটা সুর ভেসে আসছে। একটা মানুষ, তার শরীরটা হচ্ছে ইনকর্পোরিয়াল, মানে তার বডিটার ভিতর দিয়ে সব দেখা যাচ্ছে আর কি, মানে ভুতুরে তার আত্মা, মানে বোঝা যাচ্ছে একজন মানুষের আত্মা বোঝা যাচ্ছে, ক্যান বি আইডেন্টিফাইড। মিউজিক, মোজার্টের মিউজিক বাজছে, কেমন একটা ভুতুরে পরিবেশ। আস্তে আস্তে মিউজিক ঝাপসা হয়ে গেল, মিউজিক আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এরপর যে আনক্যানি উইন্ড ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ওই বেহালা জাতীয় একটা বাদ্যযন্ত্র, তার একটা তীক্ষ্ণ সুর ভেসে আসছে। সেটা শুনে যে মানুষটা, যে আত্মাটা আমরা দেখতে পাচ্ছি, জ্যাক ট্যানার আসলে স্বপ্নে দেখতে পাচ্ছে, সে আসলে মন খারাপ করে পড়ে গেল। একে যে ক্যারেক্টারটা এখানে মন খারাপ করে হাঁটু গেড়ে বসে পড়লো, সে কে সে ব্যক্তি? জ্যাক ট্যানার আসলে কাকে স্বপ্নে দেখছে? কে সেই দুঃখী আত্মা? ঠিক আছে, 7টার পরে পড়বেন হচ্ছে মাশরাফি পর্যন্ত পর থেকে। হি ইজ স্প্যানিশ, এখান থেকে। স্যার, একটা কোশ্চেন ছিল, এখানে কি জ্যাক ট্যানার অ্যাকচুয়ালি স্বপ্নে নিজেকেই দেখছে? নিজেকেও দেখতে পারে, অন্যজনকেও দেখতে পারে। স্বপ্নে তো আমরা সবসময় সব লজিক থাকে না। ওকে মাশরাফি? Yes, sir.
এই যে হি ইজ এ স্প্যানিশ নোবেলম্যান, আমি হাইলাইট করতেছি, এখান থেকে একটু পড়েন। হ্যাঁ, এখান থেকে পড়েন। হি ইজ এ স্প্যানিশ is a Spanish nobleman of the 15th-16th centuries. Don Juan himself. Oddly enough, he bears a resemblance of Tanner. Even the names of the two are alike. Juan Tenorio. Jack Tanner and old crone wanders into the void, obviously lost in the conversation between her and the Spaniard. The audience learns that he is a newcomer, one who had just died that morning. Understandably, she is appalled and incredulous when Don Juan tells her that she is in hell. She had expected confidently to be translated to heaven or at least to পারজেটরি। purgatory. Had she not had she not been a lady and a faithful daughter of the church who regularly went to confession. Don Juan assures her that there are many good people in hell. What of himself? আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু দেখি কোথায় আছি। জ্যাক ট্যানার স্বপ্নে এমন একজনকে দেখতে পাচ্ছে, একজন স্প্যানিশ নোবেলম্যান, 15-16 সেঞ্চুরির নোবেলম্যান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ডন জুয়ান দেখতে অনেকটা ট্যানারের মতোই, তাদের নামও অনেকটা একরকম, জ্যাক ট্যানার, জুয়ান টেনোরিও, তাদের নামও অনেকটা একরকম। আচ্ছা, একটু ধর। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে জ্যাক ট্যানার স্বপ্নে ডন জুয়ানকে দেখতে পাচ্ছে। এই ডন জুয়ান দেখতে অনেকটা জ্যাক ট্যানারের মতো, তাদের দেখতেও একই রকম, তাদের নামের মিল আছে। এর মধ্যে হঠাৎ করে একজন বৃদ্ধা, ওল্ড ক্রোন, এক বৃদ্ধা মহিলা, সে দৌড়ে চলে গেল অন্ধকারে, সামনে একটা পাশ দিয়ে গেল, হারিয়ে গেল অন্ধকারে। এর মধ্যে একটা যুবতী নারী, কম বয়সী নারী, সে আসলো এবং তার সাথে ডন জুয়ানের কথাবার্তা হচ্ছে। সেই নারী ডন জুয়ানকে জিজ্ঞেস করছে, আমি কোথায় আছি? ডন জুয়ান বলছে, তুমি তো নরকে আছো, ইউ আর ইন হেল। তখন সে বলল, না, এটা তো হতে পারে না, আমি তো আমার জীবনে এত পাপ করিনি যে আমি নরকেই যাব। আমার তো স্বর্গে না হলেও অ্যাটলিস্ট আমার পার্জিটরিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকার কথা। পার্জিটরি হচ্ছে মধ্যম একটা জায়গা, নরক আর স্বর্গের মাঝামাঝি একটা জায়গা, যেখানে শাস্তি পেতে পেতে যখন পুণ্যর ডালা ভারী হয়ে যায়, ভালো কাজ যখন ভারী হয়ে যায়, তখন তারা স্বর্গে প্রবেশ করে। এখন সেই মেয়েটা বলছে যে আমার তো অ্যাটলিস্ট পার্জিটরিতে থাকার কথা, আমি তো নিয়মিত চার্চে গেছি, আমি তো নিয়মিত ধর্মকর্ম করেছি, তাহলে আমার মতো একজন মানুষ কেন নরকে আসবে? তখন ডন জুয়ান বলছে যে তোমার চিন্তা করার কোনো কারণ নাই, নরকে শুধুমাত্র খারাপ মানুষরাই আছে তা না, অনেক ভালো মানুষও নরকে আছে। তখন সেই মেয়েটা, তার মানে এখন কনভারসেশন হচ্ছে একটা মেয়ে আর একটা যুবক এবং যুবতীর সাথে। হোয়াট অফ হিমসেলফ? তখন ওই যুবতী ট্যানারকে জিজ্ঞেস করছে, তোমার কি ব্যাপার? তখন ডন জুয়ান, to her consternation, she learns that he was a murderer. ডন জুয়ান একজন খুনি ছিল। ডন জুয়ান খুনি ছিল। He killed a man in duel, দ্বন্দ্বযুদ্ধে জ্যাক ট্যানার একজন মানুষকে মেরে ফেলেছে। সেই অপরাধের শাস্তি স্বরূপ ডন জুয়ান নরকে এসেছে। তাহলে আমরা কোথায় আছি? এখন কিন্তু আমরা we are now inside জ্যাক ট্যানারস ড্রিম। আমরা কিন্তু জ্যাক ট্যানারের স্বপ্নের মধ্যে আছি। স্বপ্নের মধ্যে কিন্তু এই কথাবার্তাগুলো হচ্ছে। এখন
when Don Juan, এখান থেকে আমি এখান থেকে পড়বেন হচ্ছে রাহাত পড়েন তো এখান থেকে when Don Juan. When Don Juan again assures her that she is in the realm of the damned, the woman laments the fact that she had wasted so many opportunities for wickedness. But she is still incredulous. Why does she feel so pain? No The pain. Why does she feel no pain? The Spaniard explains that the wicked are always comfortable in hell and her presence cannot be a mistake. He concedes that he is not comfortable because hell bores him beyond belief. But then he goes on to say, by implication, that he had not been really wicked. He explained the circumstances of the duel. His opponent had presented himself as an outraged father defending his daughter's honor and had tried to assassinate Don Juan. Actually, the latter had only fallen foolishly in love with the daughter, who screamed when he proclaimed his love for her. থ্যাংক ইউ। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ডন জুয়ান এবং সেই মেয়েটার কথা হচ্ছে। ডন জুয়ান বলছে যে তুমি নিশ্চিত থাকো যে তুমি নরকেই এসেছো। তখন সেই মহিলা বলছে যে আমি আমার লাইফে কোনো একটা খারাপ কাজ করিনি, ইস আমার কত সুযোগ ছিল দুষ্টামি করার, নানা রকম অপকর্ম করার সুযোগ ছিল, আমি কত কষ্ট করে নিজেকে সামলালাম, আর আমি কিনা শেষ পর্যন্ত এই নরকে, ইস কি মিস। সে বলছে যে আমি যদি নরকেই আসতাম তাহলে তো আমার লাইফে অনেক সুযোগ ছিল, আমি তো সেগুলো মিস করলাম। আচ্ছা ঠিক আছে মানলাম, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এই যে বলছে শি ইজ স্টিল ইনক্রেডুলাস, এখনো সে বিশ্বাস করতে পারছে না। আমি যদি নরকেই এসে থাকি তাহলে আমি কেন কোনো ব্যথা পাচ্ছি না। এখন স্প্যানিয়ার্ড বলছে তোমার টেনশনের কোনো কারণ নাই, যারা খারাপ মানুষ, দোজ হু আর ব্যাড পারসন, তারা নরকে এসে কোনো ব্যথা দুঃখ তারা পায় না, কোনো ব্যথা তারা পায় না। তখন ডন জুয়ান বলছে যে আই এম রিয়েলি বোর্ড। ডন জুয়ান খুবই 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 মানে বোর্ড, নরক তার কাছে খুবই বোরিং একটা জায়গায় পরিণত হয়েছে। এই বলতে বলতে ডন জুয়ান কাহিনীটা বললো যে ডন জুয়ান এক মেয়েকে ভালোবেসেছিল, মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ের বাবা ডন জুয়ানকে একটা দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করে, দ্বৈরথ ডুয়েল। সেই যুদ্ধে ডন জুয়ান ওই মেয়ের বাবাকে হত্যা করে। তার মানে ডন জুয়ান বলতে চাচ্ছে সে যে নরকে আছে, এই নরকে আসার কারণ হচ্ছে হিজ ফুলিশ লাভ ফর সাম ওমেন। তাহলে আমরা আরেকটা পয়েন্ট পাচ্ছি, মেন্ডোজা সে প্রেমে ব্যর্থ হয়ে ডাকাত হয়ে গেছে। এই জায়গায় ডন জুয়ান জ্যাক ট্যানারের স্বপ্নে, সে প্রেমের কারণে সে নরকে। তার মানে জর্জ বার্নার্ড শ বারবার দেখিয়েছেন যে ভালোবাসার কারণে মানুষ ভুল করে, ভালোবাসার কারণেই মানুষজন তার পতন হয়, সে নানা রকম বিপদে পড়ে, সে নানা রকম দুর্দশায় পতিত হয়। যেখানেই সুযোগ পাবেন সেখানেই দেখবেন যে রোমান্টিক লাভ সম্পর্কে জর্জ বার্নার্ড শর একটা বিদ্বেষ কাজ করছে। সেই জন্যই জর্জ বার্নার্ড শ মেন্ডোজার মতো, ডন জুয়ানের মতো ক্যারেক্টার আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, যারা হচ্ছে বিকজ অফ দেয়ার ফুলিশ লাভ দে সাফার্ড। এখন এখানে স্বপ্নে, এর পরের অংশটুকু পুরোটাই স্বপ্নে ঘটছে, পুরোটাই স্বপ্নে ঘটছে। এটা আপনাদের সেলফ স্টাডির জন্য রইল। এটা স্বপ্নে কি ঘটছে এটা আপনারা পড়বেন নিজেরা। এরপর আমরা চলে যাব আমাদের লাস্ট অ্যাক্টে, আমাদের ফাইনাল অ্যাক্ট, অ্যাক্ট 4। রাকিবুল ইসলাম তানজিম, দেখতে পাচ্ছেন রাকিবুল ইসলাম তানজিম? Yes, sir. পড়েন তো অ্যাক্ট 4 এর ওখান থেকে। দ্য সেটিং। The setting now is the garden in an expensive and pretentious villa in Granada. Henry Straker enters with an elderly Irishman. The chauffeur had been asked to deliver a note to Hector at the latter's hotel. He was and still is confused by the fact
that the stranger had been identified as Hector Malone but had complied with the request to bring him along to the villa when told that it's all right. Now he learns that the Irishman does not even know Violet Robinson's name. Violet enters, and the Irishman identifies himself as Hector Malone, সিনিয়র। Sr. So hereafter, এগুলো পড়বো? হ্যাঁ 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 হ্যাঁ। Hereafter referred to as Malone to distinguish him from his son Hector Jr. Throughout this first part of the scene, there is an amusing এক্সচেঞ্জ। exchange between Henry and Malone on the subject of their respective dialects. Violet apologizes for any rudeness of which the confidence striker may have been guilty. But what can we do? He is our chauffeur. A man of his mechanical skill is indispensable. All are dependent upon him. আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইড নায়িকা এবং সাইড নায়ক, আমাদের যে সেকেন্ডারি প্লট, তাদের যে সম্পর্কের মধ্যে একটা বেশ ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আসছে। ভায়োলেট তার যে শ্বশুর, ফাদার ইন ল, তার সাথে সাক্ষাৎ করছে। এখন বোঝাই যাচ্ছে যে ভায়োলেট খুব চমৎকার প্ল্যান করে হেক্টর ম্যালোন সিনিয়রের সাথে কথা বলছে। মানে তার ছেলে যে একটা দুষ্টামি করে ফেলছে, এখন দুষ্টামিটা কিভাবে তার ফেভারে নিয়ে আসা যায়, যাতে ভায়োলেট রবিনসন এই মিলেনিয়ার সানের একমাত্র পুত্রবধূ হয়, সেই প্ল্যানটা ভায়োলেট কিন্তু করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সম্পর্কটা ধীরে 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 হেক্টর ম্যালোন সিনিয়র মেনে নিচ্ছে। কিভাবে মেনে নিচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি। আমরা তারপরে মেহেদী হাসান জিম পড়েন তো, তারপরে থেকে। The note had made Malone Jim, Mehdi Jim. Yes, sir. The note had made The note had made Malone aware of his son's deep interest in some women unknown to him. Now he is told that Hector wants to marry Violet. He tells her that his son will not have a rape from him in his son does not because he has other plans. Malone concedes that Violet is an amiable and excellent young lady, but like his son, too romantic to be concerned with money. And he is struggled when Violet calmly states that she is not that foolish and that Hector must have money. When he must work for it, Malone uh, re, re, uh, retorts, work. There is no use having money if you have to work. It's nonsense, Violet. Replace Collie. But she almost loses her control when Malone advises her not to marry on the strength of such a belief. Is not her social position as good as Hector's? She next asks. The father states that his son's social position is extremely when he is chooses to buy for him, and he makes it clear that he is dead set on having Hector marry that the daughter of an aristocrat. He indicates that he would not object if his son had chosen to marry a barefooted Irish girl as his own grandmother had been. under such Under such circumstances. circumstances, Malone would not have denied that young man financial help since the expenditure involved Social social profit. profit. But if Hector married Violet, things would be just like they are.
this is, he would remain middle class. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভায়োলেটের সাথে তার যে শ্বশুর দুজনের বেশ সিরিয়াস বিতর্ক হচ্ছে। এখন ভায়োলেট তার শ্বশুরের কাছ থেকে জানতে পারছে যে তার শ্বশুরের ইচ্ছা ছিল তার ছেলে যেন রয়্যাল ফ্যামিলির কোন একটা মেয়েকে বিয়ে করে। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তাদের প্রয়োজন একটা রয়্যাল লিঙ্ক, যাতে তারা সোশ্যাল স্টেটস এর দিক থেকে যাতে উঠতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়ান সোসাইটিতে টাকা পয়সা থাকলেই যে সম্মান পাওয়া যায় তা না, বরং রাজ পরিবারের সাথে একটা কানেকশন থাকা জরুরি। এই জিনিসটা চেয়েছিল হেক্টর মেলন সিনিয়র, এটা চেয়েছিল। এখন বলছে যে তোমাকে তো বিয়ে করে আমাদের কোনো প্রফিট হচ্ছে না। ভায়োলেট একটা সময় বিরক্ত হয়ে যায়। ভায়োলেট মানে বোঝানোর চেষ্টা করে যে শি ইজ এ গুড চয়েস ফর হার সান, তার ছেলের বউ হিসেবে সে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। কিন্তু আইরিশ যে মিলিয়নিয়ার বলছে যে আমার ছেলে যদি তোমাকে বিয়ে করে তাহলে আমার লাভটা কি। মানে এরকম একটা ডিবেট চলছে, বেশ সিরিয়াস একটা ডিবেট চলছে। When Violet observes that many of her relatives would object to her marrying the grandson of a peasant, adds that there is obviously prejudice on both sides. তখন ভায়োলেট বলছে যে আমাদের সাইডেও কিছু কুসংস্কার আছে, আপনাদের সাইডেও কিছু কুসংস্কার আছে। মানে ভায়োলেট তার মাথাটা পরিষ্কার করার চেষ্টা করছে, ভুল ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। Malone cannot help respecting her as a pretty straightforward, downright sort of young woman, yet he remains firm. খুব আমাদের ভায়োলেট বেশ মানে ক্যারেক্টারে বেশ ফার্ম একটা পরিচয় দিচ্ছে যে সে আসলে ভিক্টোরিয়ান ওমেন বলতে আমরা যেটা বুঝি, ভায়োলেট আসলে ট্র্যাডিশনাল ভিক্টোরিয়ান ওমেনের মতো না। তার যে মনের জোর সেটা সত্যিই প্রশংসা করার মতো। I want no middle class properties and no middle class woman for Hector. এবং হেক্টরের বাবা বলছে যে আমার ছেলের জন্য আমি কোনো মিডল ক্লাস ওমেন চাই না। তারপরেও কিন্তু ডিবেট হয়েই যাচ্ছে, মানে ভায়োলেট এবং হেক্টর মেলন সিনিয়র তাদের মধ্যে কিন্তু সিরিয়াস ডিবেট চলছে। এবং এখানে আমরা ভায়োলেট রবিনসন ক্যারেক্টার হিসেবে সে কতটা স্ট্রং তার একটা পরিচয় পাই। খুবই ইন্টারেস্টিং। মানে ভায়োলেট রবিনসন তার যে মনের জোর কতখানি, অ্যাজ এ পার্সন, অ্যাজ তার পার্সোনালিটি কতটা স্ট্রং, আমরা এখানে সেটা পেয়ে যাচ্ছি। এরপরে নানা রকম নাটকীয় ঘটনা ঘটতে থাকে, এটা আপনারা পড়বেন। আমরা স্কিপ করে যাচ্ছি। শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হেক্টর মেলন সিনিয়র অবশেষে মেনে নেয়। মানে ভায়োলেটের যে পার্সোনালিটি, ভায়োলেট রবিনসনের পার্সোনালিটি, তার মেন্টাল স্ট্রেংথকে সম্মান করে একটা সময় হেক্টর মেলন সিনিয়র সম্পর্কটা মেনে নেয়। ওকে, এখন আমরা আমাদের মূল যে সেন্ট্রাল প্লট সেটাতে ফিরে আসি। মবিনা ইয়াসমিন, মোসাম্মদ মবিনা ইয়াসমিন দেখতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, পড়েন তো এখান থেকে। Octavius now tries. Octavius now tries once more to win the hand of the girl he worships, but Anne tells him that she has no voice in the matter because her mother is determined that she will marry Jack. For a moment, Tavi believes that his friend has been false to him in urging him not to marry Anne, but she insists that such is not the case, adding that Jack does not really know his own mind. She then tells Tavi that not only is her mother dead set on her marrying Jack, but the will clearly indicates that
her father wished her to do so. Octavius sees all this as proof that Anne is the dutiful, self-sacrificing daughter who will marry a man she does not love. Anne feels a faint impulse of pity for this young romantic, and she does her best to let him down gently. Thus she points out that he would always worship the ground she walked on, and she could never live up to his idea of uh, divinity. He would not become disillusioned if she married Jack, so he must remain a sentimental bachelor with his romantic dreams for her sake. Davy He will was kill that himself. এই যে এই অংশটা, এই যে okay. হাইলাইট করেছে। Davy was that he will kill himself, but Anne tells him that such an act would be unkind. She concedes that Jack has no illusions about her, but is sure that sometimes at least she will enchant him. No, Davy must not tell Jack that she wants to marry him. He would run away again. Davy is shocked. Would Anne marry an unwilling man? He asks incredulously. He is told that there is no such thing as an unwilling man when the woman really goes after him. The আচ্ছা, only এখানে way হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অক্টেভিয়াস শেষ একটা ট্রাই নিচ্ছে। অক্টেভিয়াস লাস্টে গিয়ে আবার অ্যানকে প্রপোজ করছে। তখন অ্যান সরাসরি কিন্তু অক্টেভিয়াসকে রিজেক্ট করছে না। অ্যান কি বলছে? অক্টেভিয়াস, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার মা চায় আমি জ্যাক টেনারকে বিয়ে করি। শুধু আমার মা না, আমার বাবাও মরার আগে চেয়েছে যাতে আমি টেনারকে বিয়ে করি। অক্টেভিয়াস এটা শুনে বলে, আহারে অ্যান কতটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন, অ্যান কত ভালো, তার নিজের কোনো মতামত নাই, তার বাবা মা তাকে যা বলে সে তাই করে। অক্টেভিয়াস বলে, আচ্ছা ঠিক আছে, আমি হার মেনে নিলাম, আমি তোমার জন্য আমার নিজের জীবন উৎসর্গ করব। তখন আবার অ্যান বলছে যে না, তুমি তোমার জীবনকে কেন উৎসর্গ করবে, আমি তো আছি বন্ধু হিসাবে, তোমার তো টেনশনে কিছু নাই। তখন অক্টেভিয়াস আবারও বলছে যে তুমি কি শিওর তুমি ট্যানারকে বিয়ে করতে চাও? ট্যানার তো তোমাকে বিয়ে করতে চায় না। তখন অ্যান বলছে, খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে, এটা আপনারা কাগজ কলম থাকলে লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান অক্টেভিয়াসকে বলছে, there is no such thing as an unwilling man. Unwilling man বলতে কিছু নাই। when the woman really goes after him, নারী যখন পুরুষকে অ্যাপ্রোচ করে, নারী যখন পুরুষকে আবেদন করে, তখন পুরুষের না বলার কিছু থাকে না। there is no such thing as unwilling man. খুবই সিরিয়াস কথা। মানে কি? অ্যান বলছে যে যদি কোনো নারী পুরুষকে আপন করে নিতে চায়, সেই পুরুষের সাধ্য নাই তার কাছ থেকে ছুটে পালাবার। তার মানে এখানে আবারও নারীদেরকে শিকারীর হিসাবে চিহ্নিত করছে, যে নারীরা হচ্ছে শিকারী, পুরুষরা হচ্ছে শিকার। নারীরা যদি চায় কোনো পুরুষকে আপন করে নেবে, তাহলে ওই পুরুষের সাধ্য নাই সেই ফাঁদ থেকে পালাবে। The only really simple thing is to go straight for what you want and grab it. আর অ্যাডভাইস টু ট্যাভি, এরপর সে ট্যাভিকে অ্যাডভাইস দিচ্ছে টু কিপ অ্যাওয়ে ফ্রম ওমেন। আবার অ্যান ট্যাভিকে পরামর্শ দিচ্ছে, তুমি কোনো নারীর কাছাকাছি যেও না, কোনো সম্পর্কে জড়িও না, and to be content to dream about them. নারীকে নিয়ে স্বপ্ন দেখো ঠিক আছে, কিন্তু নারীর কাছাকাছি যেও না। মানে অ্যান কি পরিমাণ, মানে কি বলে এটাকে, হিপোক্রিট দেখেন। ট্যাভিকে আবারও ঝুলিয়ে রাখছে। ট্যাভিকে বলছে তুমি নারীকে নিয়ে স্বপ্ন দেখো ঠিক আছে, কিন্তু নারীর কাছে যেও না, নারী থেকে দূরত্ব বজায় রাখো। Still with the best intention, Anne continues to school Tavi in the subject of women. এবং নারী সম্পর্কে অ্যান ট্যাভিকে আরো বেশ কিছু জ্ঞান দিচ্ছে। মানে
অক্টেভিয়াসকে কিভাবে ভায়োলেট একদম পুতুলের মতো নাচাচ্ছে। আপনারা দেখছেন যে অ্যান আর হচ্ছে অ্যান কিভাবে তার বাবা মাকে দিয়ে, বাবা মার নাম ব্যবহার করে সে নিজেকে ভালো সাজাচ্ছে। অক্টেভিয়াস মনে করছে আহারে অ্যান তার নিজের জীবনকে সে তার বাবা মার ইচ্ছার জন্য উৎসর্গ করছে। কিসের বাবা মার ইচ্ছা? সেটা তো মিথ্যা কথা, এটা তো মিথ্যা বলছে। অ্যান ইজ লাইং, তার নিজের ফায়দা লুটার জন্য সে পরিস্থিতিটাকে ব্যবহার করছে। অ্যান কন্টিনিউস টু স্কুল ট্যাভি ইন দ্য সাবজেক্ট অফ ওমেন। ভায়োলেট সম্পর্কে সে কি বলছে দেখেন। ভায়োলেট সম্পর্কে তো আমরা একটু আগে বেশ ভালো আইডিয়া পেয়েছি যে ভায়োলেট, her personality is really admirable. এখানে সে কি বলছে? ভায়োলেট ইজ হার্ড অ্যাজ নেইলস, লোহার মতো শক্ত। ভায়োলেট বলছে যে অক্টেভিয়াস তোমার বোন হচ্ছে লোহার মতো শক্ত, হার্ড অ্যাজ নেইলস। তাহলে তার পার্সোনালিটি কেমন? স্বয়ং অ্যান হোয়াইটফিল্ড ভায়োলেট রবিনসন সম্পর্কে বলছে ভায়োলেট রবিনসন ইজ হার্ড অ্যাজ নেইলস। তার মানে ভায়োলেট আসলেই কত স্ট্রং পার্সোনালিটির নারী, এটা আমরা বুঝতেই পাচ্ছি। But she has great respect for women who is practical and who gets her own way. ভায়োলেটের কথা বলছে। ভায়োলেট is very practical. এই ফুলিশ রোম্যান্টিসিজম নিয়ে ভায়োলেটের কোনো হাহুতাশ নাই। ভায়োলেট হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল and who gets her own way, এবং সে যা চায় তাই অর্জন করে। ভায়োলেট সে যা চেয়েছে তাই কিন্তু পেয়েছে। and does so without making people sentimental about her. এমন ভাবে করলো যে আশেপাশের মানুষরা তার প্রতি কোনো সহানুভূতি অনুভব করবে না। তাহলে ভায়োলেট তার নিজের যোগ্যতায় সে যা চেয়েছে তা কিন্তু অর্জন করেছে। তার মানে এখানে বেশ কিছু ক্যারেক্টার সম্পর্কে আমরা কিন্তু আবার ধারণা পেয়েছি। অ্যান হোয়াইটফিল্ডের সেই ম্যানিপুলেটিভ ক্যারেক্টার সম্পর্কে আবার ধারণা পেলাম। অক্টেভিয়াস কতটা হোপলেস সেটা আবারও আমরা পেলাম, যে অক্টেভিয়াস বলছে আমি সারা জীবন তোমার জন্য অবিবাহিত থেকে যাব। অক্টেভিয়াস কতটা হোপলেস সেটাও আমরা পেলাম। ভায়োলেট কতখানি স্ট্রং মাইন্ডেড সেটাও কিন্তু আমরা পেলাম। ট্যাভি passionately insists that he would never marry a designing woman. ট্যাভি বলছে যে আমি আর কোনো নারীকে বিয়ে করব না, আমি সারা জীবন কুমার থাকবো। নট আফটার নোয়িং দ্য লাভিং অ্যান, অ্যানকে ভালোবাসার পর আর কোনো নারীকে তার বিয়ে করা সম্ভব না। মানে অক্টেভিয়াস কেমন, কতখানি হোপলেসলি ইন লাভ সেটা আমরা আবার পাচ্ছি। পোয়েটিক টু দ্য লাস্ট, হি অ্যাডমিটস ডিফিট ইফ নট কম্প্রিহেনশন and pats his cheek as she says goodbye. এখানে গুড বাই বলে চলে যাচ্ছে অ্যান। এখন আমরা কাহিনীর প্রায় শেষ দিকে চলে যাচ্ছি। রাবেয়া বসরি দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, পড়েন তো এখান থেকে মিসেস হোয়াইটফিল্ড। Mrs. Whitefield enters and ran to the weeping Teve. She learned that following her mother's wishes, Anna intends to marry Jack. Mr. Whitefield Mrs. Whitefield, Mrs. Mrs. Whitefield endeavors to enlighten him, but he cannot believe that Anna would be guilty to deceit. Okay, রাবেয়া একটু থামেন এখানে। মিসেস হোয়াইটফিল্ড অ্যানের মা চলে আসছে। অ্যানের মা এসে দেখে যে অক্টেভিয়াস হাউমাউ করে কান্নাকাটি করছে। অক্টেভিয়াস তখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন ট্যাভি বলল যে আপনার মেয়ে কত মহান, আপনাদের ইচ্ছার মূল্য দিতে গিয়ে সে তার নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে। তখন মিসেস হোয়াইটফিল্ড ট্যানারকে মানে অক্টেভিয়াসকে বোঝানোর চেষ্টা করছে কিসের কি, আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না। মানে অ্যান কিন্তু আবারও মিথ্যা বলেছে। অ্যান যখন বলেছে যে তার মা চায় সে যেন ট্যানারকে বিয়ে করে, এটা টোটালি মিথ্যা। মিসেস হোয়াইটফিল্ড অ্যানের মা ওকে সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে এটা মানতেই চায় না।
অ্যান যে এরকম মিথ্যা কথা বলতে পারে, ট্যানার সেটা, অক্টেভিয়াস সেটা মানতেই চায় না। তার মানে আমরা আবারও এখানে মানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে অ্যান কতখানি ম্যানিপুলেটিভ। একদম লাস্ট মোমেন্টে গিয়েও ট্যানারকে নিয়ে সে কিন্তু একটা মিথ্যা বলছে। অক্টেভিয়াসকে সে বলেছে যে তার মায়ের ইচ্ছা সে যেন ট্যানারকে বিয়ে করে। আসলে তার মায়ের ইচ্ছা না, তার নিজেরই ইচ্ছা, সে তার মায়ের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে। ইভেন অ্যানের মা স্বয়ং এসে অক্টেভিয়াসকে বোঝানোর চেষ্টা করছে, দেখো অ্যান মিথ্যা কথা বলেছে, অ্যান নিজের ইচ্ছায় ট্যানারকে বিয়ে করতে যাচ্ছে, এখানে আমাদের কোনো লেনা দেনা নাই, আমি তো চাই না কোনো কিছু। তারপরেও অক্টেভিয়াস বিশ্বাস করতে চাচ্ছে না। অক্টেভিয়াস কতখানি অন্ধ। স্যার আমরা কি বলতে পারি অক্টোপাসের নিজের উপর কোনো কন্ট্রোলই নেই? হ্যাঁ, অক্টেভিয়াস ওভারলি ইমোশনাল। অক্টেভিয়াস অ্যানের প্রতি তার যে ইমোশন, এটা সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। এরপরের কাহিনীটা আমরা মোটামুটি জানি। ইম্পর্টেন্ট পার্টে যাই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টে চলে এসেছি আমরা, ক্লাইম্যাক্সে। সাহেলা শারমিন পিঙ্কি দেখতে পাচ্ছেন? পিঙ্কি, সাহেলা শারমিন পিঙ্কি, সাবরিনা খানম। Yes, sir. পড়েন তো এখান থেকে। অ্যান ইজ নাও অ্যালোন। Yes, sir. Anne is now alone with Tanner once more. Jack bewails the fact that everyone, even Ramsden, now treats him as if his marriage to Anne were a settled matter. Anne placidly remarks that she had not proposed to him and that he needs to be married, not to be married if he did not want to be. But Jack sees himself as a condemned man who has no control over his fate. He explosively denounces marriage as an apostasy, profanation of my soul, shameful surrender, ignominious capitulation, acceptance of defeat. The sparring match between the two. আচ্ছা, এই জায়গায় একটু সাবরিনা একটু থামেন। Okay, sir. অ্যান ট্যানার ওয়ান্স মোর তারা স্টেজে। অবশেষে অ্যান কিন্তু ট্যানারকে ধরে ফেলেছে এবং অ্যান যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে যাতে ট্যানার অ্যানকে বিয়ে করতে বাধ্য হয়। তখন জ্যাক ট্যানার বলছে, অ্যান তুমি তো সেই জাদুকর, তুমি র্যামসডেনকে পর্যন্ত পটিয়ে ফেলেছো, র্যামসডেন পর্যন্ত মেনে নিয়েছে যে তোমার আমার বিয়েটা হবে, তুমি পারলা কেমনে? ট্যানার অ্যানকে জিজ্ঞেস করছে যে তুমি এটা কিভাবে পারলা? অ্যান তুমি পারো, এভাবে বলছে। তখন অ্যান বলছে যে আমি তো তোমাকে প্রপোজ করি নাই বিয়ে করার জন্য, পুরো ইচ্ছাটাই তোমার হাতে, তুমি যদি চাও তুমি আমাকে বিয়ে করবে, তুমি যদি না চাও বিয়ে করবে না। দেখেন এইখানে এসেও অ্যান কি অ্যাক্টিংটা করছে। এত কিছু করার পরেও অ্যান বলছে যে আমি কিন্তু তোমাকে প্রপোজ করি নাই। অ্যান কিন্তু বলছে যে আই ডিড নট প্রপোজ ইউ, she had not proposed to him, অ্যান বলছে আমি তো তোমাকে প্রপোজ করি নাই, আর তুমি যদি না চাও তাহলে বিয়ে হবে না। মানে জাস্ট বলার জন্য বলা, কিন্তু অ্যান তো চাচ্ছেই বিয়েটা হোক। মানে অ্যান মুখে বলছে এক, কাজ করছে আরেক, মুখে যেটা বলছে কাজ করছে তার সম্পূর্ণ বিপরীত। তাহলে অ্যান কি পরিমাণ হিপোক্রিট এটা এখানে ধরা পড়ছে, এবং অ্যান কতটা ঠান্ডা মাথায় চাল চালছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। জ্যাক সিজ হিমসেলফ অ্যাজ এ কন্ডেমড ম্যান। জ্যাক দেখছে যে আমার তো একদম সর্বনাশ, আমার এখন কিছুই বলার নাই, নো কন্ট্রোল ওভার হিজ ফেট। জ্যাক বলছে যে আমার এখন কোনো কিছুই করার নাই। ট্যানার বলছে আই হ্যাভ নো কন্ট্রোল ওভার মাই ফেট। হি এক্সপ্লোসিভলি ডিনাউন্সেস ম্যারেজ। সে বলছে বিয়ে সে বর্জন করলো, মানে লাস্ট মোমেন্টেও ট্যানার বলছে যে আমি বিয়ে করতে পারবো না। ওর কাছে ম্যারেজ মানে কি? অ্যাপোস্টেসি, প্রফেনেশন অফ মাই সোল, তার আত্মার অপমান, শেমফুল সারেন্ডার, লজ্জাজনক পরাজয় বরণ করা, ইগনোমিনিয়াস ক্যাপিচুলেশন, অ্যাকসেপ্টেন্স অফ ডিফিট। শেষ মোমেন্টে এসে ট্যানার
ওর কাছে বিয়ের মানে কি, বিয়ের সংজ্ঞা কি সেটা কিন্তু সে পরিষ্কারভাবে বলছে। বিয়ে তার কাছে হচ্ছে চরম পরাজয়, আত্মার অবমাননা, চরম ব্যর্থতা। এটা কার কথা? এটা কিন্তু শুধুমাত্র ট্যানারের কথা না, এটা কিন্তু জর্জ বার্নার্ড শ হিমসেলফ, উনি কিন্তু বলছে। মানে বিয়ে ট্যানারের কাছে হচ্ছে একটা চরম পরাজয়, বিয়ে মানে হচ্ছে স্বাধীনতার সমাপ্তি, এই কথাটা কিন্তু বলার চেষ্টা করছে। ওকে সাবরিনা, পরেরটা পড়েন। দ্য স্পারিং ম্যাচ। The sparring match between the two continues in lively fashion as Anne woos the reluctant Tanner, now without dissimulation. From their childhood, she argues, the life force had prepared a trap for them. Still, Jack protects that he will not marry her. Oh, you will, she replies. At last, he seizes her in his arms, declaring that he does love her and the life force enchants him. When he makes one last effort to escape her embrace, she swoons. আমাদের নাটক শেষ হয়ে যাচ্ছে। একদম লাস্ট মোমেন্টে এসে অ্যান এবং ট্যানার এই দুজনের মধ্যে বেশ ইন্টারেস্টিং একটা ডায়লগ এক্সচেঞ্জ হচ্ছে। কেমন? অ্যান উজ দ্য রিলাক্টেন্ট ট্যানার। ট্যানার তখনও বিয়ে করতে রাজি না, কিন্তু অ্যান কিন্তু নানা রকম ছলাকলা কাজে লাগাচ্ছে। অ্যান বলছে, ফ্রম দ্য চাইল্ডহুড, ভেরি ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে লিখে রাখেন, লাইফ ফোর্স হ্যাড প্রিপেয়ার্ড আ ট্র্যাপ ফর দ্যাম। ইন্টারেস্টিং। লাইফ ফোর্স had prepared a trap for them. Life force had prepared a trap for them. তারা হচ্ছে লাইফ ফোর্স, জীবনী শক্তির হাতের পুতুল। লাইফ ফোর্স তাদের জন্য ট্র্যাপ ফিট করে রেখেছে। অ্যান ট্যানার তারা যতই চেষ্টা করুক দুজনের থেকে দূরে চলে যাওয়ার, কিন্তু তারা মিলিত হবেই। স্টিল জ্যাক প্রোটেস্ট দ্যাট শি উইল নট ম্যারি হার। শেষ পর্যন্ত বলতে থাকে, জ্যাক বলতেই থাকে যে আই উইল নট ম্যারি ইউ, আই উইল নট ম্যারি ইউ, আই উইল নট ম্যারি ইউ। এদিকে অ্যান বলতেই থাকে ও ইউ উইল, ও ইউ উইল। ট্যানার যতক্ষণ বলে যে আই উইল নট ম্যারি ইউ, আই উইল নট ম্যারি ইউ, অ্যান বলতে থাকে ও ইউ উইল, ও ইউ উইল। যতবার ট্যানার বলে বিয়ে করব না, অ্যান বলতে থাকে অবশ্যই করবে, অবশ্যই করবে। মানে ছোট বাচ্চারা যেমন বলে না খাবো না, খাবো না, খাবো না, মা বলে খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে, ট্যানারও সেরকম বলতে থাকে বিয়ে করবো না, করবো না, করবো না। অ্যান বলছে বিয়ে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মানে এইরকম একটা খুব ফানি একটা সিচুয়েশন আসে। অ্যাট লাস্ট শেষে গিয়ে ট্যানার আর সহ্য করতে পারে না। অ্যাট লাস্ট হি সিজেস হার ইন আর্মস, শেষ পর্যন্ত জড়িয়ে ধরে, ডিক্লেয়ারিং দ্যাট হি ডাজ লাভ হার। অবশেষে ট্যানার সারেন্ডার করলো। অ্যাট লাস্ট ট্যানার সারেন্ডার করছে, বলছে ট্যানার বলছে হি ডাজ লাভ হার এন্ড দ্য লাইফ ফোর্স এনচ্যান্টস হিম। শেষ পর্যন্ত জিতে গেল কে? অ্যানও, আমাদের হয়তো মনে হতে পারে অ্যান জিতে গেল, ট্যানার হেরে গেল, কিন্তু এদের দুজনের কেউ জিতে বা হারে নাই, জিতছে হচ্ছে লাইফ ফোর্স। যেটা আমরা আমাদের গত লেকচারের আগের লেকচারে আলোচনা করেছি, যে লাইফ ফোর্স এর হাতের পুতুল হচ্ছে ট্যানার অ্যান্ড অ্যান। তারা একত্রিত হচ্ছে কেন? ইন অর্ডার টু এনশিওর দ্য বার্থ অফ সুপারম্যান when he makes one last effort। তারপরেও ট্যানার পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যান ওকে আটকে ফেলে। এরপরে কাহিনী শেষ। তাহলে আমরা শেষ পর্যন্ত ক্যারেক্টার গুলো সম্পর্কে বেশ মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন আপনারা আপনাদের ভাইভার জন্য এই যে হ্যান্ড আউটটা, এটা আমি আপনাদেরকে আবার দিয়ে দিব আজকে। এটা আপনাদের ভাইভার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। ভাইভাতে মার্কস থাকবে 5। আর ম্যান এন্ড সুপারম্যান, এটার উপরে আপনারা একটা ড্রামাটিক প্রেজেন্টেশন রেডি করবেন আপনাদের গ্রুপ থেকে। আপনারা অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4 যে কোনো পার্ট আপনারা নিয়ে করতে পারেন। তবে শর্ত হচ্ছে যে আপনারা যতজন মেম্বার থাকবেন তার সাথে 5 মিনিটস মাল্টিপ্লাই করতে হবে। মানে আপনাদের গ্রুপে যদি 3 জন থাকে তাহলে 15 মিনিটের ড্রামা হবে। আপনাদের গ্রুপে যদি 2 জন থাকে 10 মিনিটের ড্রামা হবে। আপনাদের গ্রুপে যদি 4 জন থাকে 20 মিনিট, 5 জন থাকলে 25 মিনিট। আপনাদের মেম্বার যত বাড়তে থাকবে নাটকের ডিউরেশন তত বাড়তে থাকবে। আপনারা যে কোনো অ্যাক্ট থেকে যে কোনো একটা অংশ আপনারা চুজ করতে পারেন, অথবা
আপনারা ক্যারেক্টার গুলো নিলেন ঠিকই, কিন্তু ডায়লগ গুলো আপনারা নিজেদের মতো করে এই এখনকার 2021 সালের বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা সেটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। বাট ম্যান অ্যান্ড সুপারম্যান এই নাটকটাকে মাথায় রেখে আপনারা একটা ড্রামাটিক প্রেজেন্টেশন রেডি করবেন। স্যার টাইম কি স্যার, আপনি কি মানে ডেট লাস্ট ডেট হ্যাঁ হ্যাঁ আছে স্যার? হ্যাঁ হ্যাঁ লাস্ট ডেট আছে, আমি 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 ডেট দিয়ে দিব। আপনারা ধরে রাখেন হচ্ছে এপ্রিলের 18 তারিখে হয়তো আপনারা ডেট পেতে পারেন, 18-19 এইটাই, মানে আপনারা 20 দিনের মতো সময় পাবেন। আচ্ছা, এখন এটা তো ভাইভার জন্য গেল, প্রেজেন্টেশন ড্রামাটিক প্রেজেন্টেশনের কথা বললাম। এবার আসি আমরা লাস্ট এন্ডিং দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের জানার জন্য। জর্জ বার্নার্ড শ আর নিজেকে একজন বাস্তববাদী বলে সবসময় দাবি করেছেন। জর্জ বার্নার্ড শ সবসময় নিজেকে রিয়েলিস্ট হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন আমাদের সমাজে 3 ধরনের মানুষ আছে, ফিলিস্তিন, আইডিয়ালিস্ট, রিয়েলিস্ট। এখানে ফিলিস্তিন বলতে ওই প্যালেস্টাইনের মানুষজন না, এখানে ফিলিস্তিন শব্দটার মানে আলাদা। কারা ফিলিস্তিন? ফিলিস্তিন বলতে এখানে বোঝাচ্ছেন আমজনতা, সাধারণ মানুষ। সাধারণ মানুষ, আমজনতা, তাদেরকে বলা হয় ফিলিস্তিন। আইডিয়ালিস্ট হচ্ছে যারা আদর্শবাদী, আর রিয়েলিস্ট হচ্ছে যারা বাস্তববাদী। তাহলে জর্জ বার্নার্ড শ বলছেন যে সমাজে 3 ধরনের মানুষ থাকে, আমজনতা, আদর্শবাদী এবং বাস্তববাদী। আমজনতা কারা, বাস্তববাদী কারা, আদর্শবাদী কারা, এইটা নিয়ে উনি কথা বলেছেন। তার একটা বিখ্যাত ক্রিটিক্যাল এসে আছে, দ্য কুইন্টেসেন্স অফ এবসেনিজম। এখানে সেই 3 ক্যাটাগরির মানুষের কথা বলেছেন। যেমন ফিলিস্তিন, একটা সমাজে যদি 1000 মানুষ থাকে, এই 1000 মানুষের মধ্যে 700 জনই হচ্ছে ফিলিস্তিন, মানে 70% হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন কারা? আমজনতা। আমজনতা কারা? দে আর ব্লাইন্ড টুয়ার্ডস দ্য রিয়ালিটি। বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তারা মোটামুটি অন্ধ একটা জীবন যাপন করে। দে ডু নট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দেয়ার সিচুয়েশন। তাদের লাইফস্টাইল সম্পর্কে তাদের কোনো রকম কোনো অভিযোগ নাই। অ্যান্ড দে আর অ্যাফ্রেড অফ চেঞ্জ। এবং তারা হঠাৎ করে কোনো চেঞ্জ আসলে সেটাকে রেজিস্ট করে। ফিলিস্তিনের কথা হচ্ছে যে যেরকম চলছে সেরকমই তো ভালো, কোনো কিছু চেঞ্জ করার কি দরকার, পরিস্থিতি যেমন চলছে তেমনই চলুক। আমার দাদা বিয়ে করেছে, আমার বাবা বিয়ে করেছে, আমিও বিয়ে করব, আমার ছেলে বিয়ে করবে, নাতি বিয়ে করবে, পুতি বিয়ে করবে, এভাবে চলতে থাকবে। পরিস্থিতি যেমন চলছে এমনই চলুক, কোনো সমস্যা নাই, নো কমপ্লেইন। ফিলিস্তিন দে আর অ্যাকচুয়ালি চোখ থাকিত অন্ধ, তারা জেগে ঘুমাচ্ছে, দে আর স্লিপিং। সমাজে যেমন আমরা বলি যে শিপ, হার্ড অফ শিপ, ভেড়ার পাল যেরকম, এরা আসলে আনকনশিয়াস একটা লাইফ লিড করছে। ফিলিস্তিন দে আর ব্লাইন্ড টুয়ার্ডস দ্য রিয়ালিটি। বাস্তবতা কি তারা সেটা জানেই না, তারা চোখ থাকতেও অন্ধ। দে ডু নট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দেয়ার সিচুয়েশন। যেভাবে সবকিছু চলছে সেভাবেই চলুক, যেভাবে সবকিছু চলছে সেভাবেই চলুক, কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। তারা চোখের সামনে যদি আঙ্গুল দিয়ে দেখিয়েও দেওয়া হয়, তারা সেটা চোখে দেখতে পায় না। তাদের ধারণা সবকিছুই পারফেক্ট, এভরিথিং ইজ অল রাইট। and they are afraid of change. এরা কোনো ধরনের পরিবর্তনকে সহ্য করতে পারে না, ভয় পায়। ফর এক্সাম্পল, একটা গ্রামে ধরেন ডায়রিয়ার প্রকোপ শুরু হয়ে গেছে এবং বিজ্ঞানীরা বলেছে যে এই গ্রামে একটা পুকুর আছে, এই পুকুরের পানি ডায়রিয়ার কারণ। এই পুকুরের পানি যারা খাচ্ছে তারা ডায়রিয়াতে পড়ছে। ফিলিস্তিনরা বলছে আরে আমার দাদাও তো পুকুরের পানি খেয়েছে, আমার বাবাও পুকুরের পানি খেয়েছে, আমিও পুকুরের পানি খাবো, কোনো সমস্যা নাই। এই পুকুরের পানির কারণে ডায়রিয়া হচ্ছে না। তাদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই পানির কারণে তোমাদের ডায়রিয়া হচ্ছে, তারপরেও তারা বুঝতে পারছে না। তারা বলছে না না কোনো সমস্যা নাই, পানিতে কোনো সমস্যা নাই বলে তারা পানি খাচ্ছে।
তার মানে ফিলিস্তিন হচ্ছে সমাজের সেই গ্রুপ যারা হচ্ছে বাস্তবতা তারা বুঝতেই পারছে না, বাস্তবতা কি তারা জানেই না, সত্যটা কি তারা সেটা জানেই না, তারা অন্ধ। তাদের কোনো রকম কোনো অবজেকশন নাই, তাদের জীবন যেভাবে চলছে সেভাবেই চলুক, কোনো সমস্যা নাই। আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান এই নাটকে অক্টেভিয়াস রবিনসন সে হচ্ছে ফিলিস্তিন গ্রুপের রিপ্রেজেন্টেটিভ। কেন? অক্টেভিয়াস ইজ ব্লাইন্ড টুয়ার্ডস দ্য ফলিজ অফ অ্যান। অক্টেভিয়াসকে ট্যানার কতবার বোঝানোর চেষ্টা করলো যে অ্যান আসলে সত্যিকার এইরকম, অক্টেভিয়াস মানবেই না। ইভেন অ্যান হোয়াইটফিল্ডের মা এসে, স্বয়ং অ্যানের মা এসে অক্টেভিয়াসকে বলছে যে আমার মেয়ে এই এই বলেছে, তারপরেও অক্টেভিয়াস স্বীকার করবে না। অক্টেভিয়াস কতখানি ব্লাইন্ড, অ্যানের প্রতি সে কতটা অন্ধ সেটা আপনারা বুঝতে পারছেন। এই অক্টেভিয়াস হচ্ছে ফিলিস্তিনদের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। সে চোখ থাকতেও অন্ধ, সে বাস্তবতাটাকে দেখতে পাচ্ছে না। অ্যান সত্যিকার অর্থে কেমন তাকে দেখিয়ে দেওয়ার পরেও সে স্বীকার করছে না। অক্টেভিয়াস সে তার লাইফ যেভাবে চলছে এইভাবেই চালাবে। অক্টেভিয়াস বলছে অ্যান কি সে বিয়ে করতে পারবে না, না পারুক, সে তার জীবনটাকে এইভাবেই চালিয়ে দেবে। কোন রকম চেঞ্জ তারা নিতে পারে না, তারা যেভাবে তাদের জীবন চলছে সেভাবেই চলবে। এই একটা গ্রুপ গেল, এটা হচ্ছে সমাজের 70%। 1000 জন মানুষের মধ্যে 700 জন হচ্ছে ফিলিস্তিন, আমজনতা, আমজনতা, ভেড়ার পাল। এদের নিজস্ব কোনো মতামত নাই, যেভাবে পরিস্থিতি চলছে সেভাবেই তারা চালিয়ে যাবে, নো কমপ্লেইন। এবার আমরা আসি আইডিয়ালিস্ট, আদর্শবাদী। সমাজে 1000 জন মানুষের মধ্যে আদর্শবাদী হচ্ছে 299 জন। 1000 জন মানুষ যদি একটা সমাজে থাকে তার মধ্যে 299 জন হচ্ছে আদর্শবাদী। আদর্শবাদীরা খুব ভালো করেই জানে বাস্তবতা কি, খুব ভালো করেই জানে সত্যটা কি, বাট দে ইন্টেনশনালি অ্যাভয়েড রিয়েলিটি। তারা ইচ্ছা করে বাস্তবতাকে অ্যাভয়েড করে, তারা ইচ্ছা করে সত্যকে অ্যাভয়েড করে। তারা জানে এটা সত্য, কিন্তু তারা জেনেও না জানার ভান করে, জেনেও না জানার ভান করে। ফিলিস্তিন তারা তো জানেই না সত্যটা কি, বাস্তবতা কি তারা জানেই না, তারা অন্ধ, ব্লাইন্ড। আর আইডিয়ালিস্ট তারা জানে, জানে সত্যটা কি, জানে বাস্তবতা কি, জেনে শুনে তারা সেটাকে অ্যাভয়েড করে। তাহলে তারা দোষ কোথায় দেয়? দে ফাইন্ড ফল্টস ইন এভরিথিং। তাদের কথা হচ্ছে সবকিছুই খারাপ, সবকিছু খারাপ। দে অলওয়েজ ফাইন্ড ফল্টস ইন এভরিথিং। সবকিছুতে তারা দোষ খুঁজে পায়, সবকিছুই ত্রুটিপূর্ণ, সবকিছুই দুর্নীতিগ্রস্ত। অলওয়েজ কমপ্লেইনস। এরা আবার সবসময় কমপ্লেইন করে, এরা শুধু কমপ্লেইনই করে। আইডিয়ালিস্ট যারা তারা শুধু কমপ্লেইনই করে, কমপ্লেইনই করে, বাট নেভার ডু এনিথিং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। কিন্তু পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য তারা কিছুই করে না, তারা শুধু অভিযোগই করে, শুধু কমপ্লেইন করে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। তাহলে আইডিয়ালিস্ট, আদর্শবাদী, এদেরকে কিন্তু জর্জ বার্নার্ড শ হিপোক্রিট হিসাবে আমাদের সামনে হাজির করছেন। এরা খুব ভালো করেই জানে সত্যটা কি, এরা খুব ভালো করেই জানে বাস্তবতা কি, তারপরেও তারা সবকিছুতে দোষ ধরছে, কারেকশনের কোনো নামগন্ধ নাই, তারা শুধু কমপ্লেইনই করতে যাচ্ছে, অলওয়েজ কমপ্লেইনস, এবং সবকিছুতে তারা ফল্ট, ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, দোষ খুঁজে বেড়াচ্ছে, বাট নেভার ডু এনিথিং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। এরা শুধু কমপ্লেইনই করে, কাজের কাজ কিছুই করে না। ম্যান এন্ড সুপারম্যান নাটকে আমরা র্যামসডেনকে পেয়েছি। সে খুব ভালো করেই জানে অ্যান কেমন, র্যামসডেন খুব ভালো করেই জানে যে অ্যান কি কি কাজ করতে পারে। সবকিছু জেনে শুনে র্যামসডেন সেটাকে ইগনোর করে। রোবেক র্যামসডেন হি ইগনোরস দ্য ফলিজ অফ অ্যান। সে জেনে শুনে অ্যানকে সবসময় লাই দিয়ে যায়, সবসময় ইন্ডালজ করে। র্যামসডেন ভালো করেই জানে অ্যান কেমন, অ্যান কতটা ধুরন্ধর, তারপরেও র্যামসডেন অ্যানকে সবসময় লাই দিয়ে গেছে, সবসময় অ্যানের যে ফলি সেটাকে ইগনোর করে গেছে। ওই যে একটু আগে উদাহরণ দিলাম না যে আরে আমার দাদা বিয়ে করেছে, ফিলিস্তিনরা কি চিন্তা করে যে আমার দাদা বিয়ে করেছে, আমার বাবা বিয়ে করেছে, আমিও বিয়ে করেছি, আমার ছেলেও করবে, আমার নাতিপুতিও করবে, এই পদ্ধতিই চলতে থাকবে। আইডিয়ালিস্টরা কি বলবে? আমার দাদা বিয়ে করেছে, আমার বাবাও বিয়ে করেছে ভুলে, আমি কোনোদিন বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরও কোনোদিন বিয়ে করতে দেব না, আমার নাতিপুতিদেরও কোনোদিন বিয়ে করতে দেব না।
বুঝছেন কাহিনীটা? তারা বলছে আমি জীবনেও বিয়ে করব না। আইডিয়ালিস্টরা এই ধরনের কথা বলবে যে আমি জীবনেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না, আমার নাতিপুতিদেরকেও বিয়ে করতে দিব না। তাহলে তারা কি পরিমাণ হিপোক্রিট আপনারা বুঝতে পারছেন? একটু আগে একটা উদাহরণ দিলাম না যে একটা গ্রামের একটা পুকুর থেকে ডায়রিয়া ছড়াচ্ছে, আইডিয়ালিস্টরা এসে বলবে ছি কি জঘন্য পানি, এই পানি কেউ খায়? এই বলে তারা এক গ্লাস নিয়ে পানি খেয়ে ফেললো। ছি কি জঘন্য পানি, এই পানি কেউ খায়? এগুলো বলছে, আবার পানি ঠিকই খাচ্ছে। মানে তারা খুব ভালো করেই জানে বাস্তবতা কি, রিয়েলিটি, কিন্তু তারা অ্যাভয়েড করে, ইগনোর করে। এরা হচ্ছে হিপোক্রিট। ফিলিস্তিনরা হচ্ছে অন্ধ ব্লাইন্ড, আর আইডিয়ালিস্টরা হচ্ছে হিপোক্রিট। এরা শুধু কমপ্লেইনই করে যায়, সবকিছুকে তারা ভুল ধরে, কিন্তু কারেকশনের কোন রকম প্রচেষ্টা তারা করে না। বাকি রইল একজন, 1000 জনের মধ্যে একজন আমরা পাবো হচ্ছে বাস্তববাদী, রিয়েলিস্ট। রিয়েলিস্ট কারা? রিয়েলিস্টরা হচ্ছে দে সি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। বাস্তবতা কি তারা সেটা দেখতে পাচ্ছে এবং অ্যাকসেপ্ট করছে। সত্যটা কি, বাস্তবতা কি তারা সেটা দেখছে এবং অ্যাকসেপ্ট করছে। দে স্ট্রাগল টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। এই একজনই সে পরিস্থিতির উন্নয়ন করার চেষ্টা করছে। দে আর স্ট্রাগলিং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। অনলি দে ক্যান ব্রিং চেঞ্জেস ইন সোসাইটি। একমাত্র তারাই সমাজের মধ্যে পরিবর্তন আনতে চায়। দে ক্যান ব্রিং চেঞ্জেস ইন সোসাইটি। তারাই সমাজে পরিবর্তন আনতে চায়। এখন এই একজন যেহেতু কাজ করতে চায়, এই জন্য আইডিয়ালিস্টরা, এই হিপোক্রিটরা আবার রিয়েলিস্টদের দেখতে পারে না। আইডিয়ালিস্টদের ধারণা এরা হচ্ছে শো অফ। আরে আমরাও জানি, আমরাও পারি, কিন্তু করি না। আইডিয়ালিস্টদের কথা হচ্ছে আমরাও পারি, কিন্তু রিয়েলিস্টের মতো শো অফ করি না। তাহলে হিপোক্রিটরা যারা কাজের কাজ করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু সবসময় রক্তচক্ষুতে দেখে, সবসময় তাদেরকে ঘৃণা করে। ম্যান এন্ড সুপারম্যান এই নাটকে আমরা ট্যানারকে দেখতে পাচ্ছি। ট্যানার একজন রিয়েলিস্ট। ট্যানার কিন্তু খুব ভালো করেই জানে অ্যানের চরিত্রের কি কি সমস্যা আছে, অল দ্য ফলিজ অফ অ্যান। জেনে শুনে শেষ পর্যন্ত সে কিন্তু একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। হি অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ টু কারেক্ট অ্যান। এই যে আলটিমেটলি সে অ্যানকে যে বিয়ে করার জন্য রাজি হলো, এটার পিছনে একটা চ্যালেঞ্জ আছে। ট্যানার আসলে অ্যানকে সংশোধন করতে চায়। রিয়েলিস্ট তারা জানে পরিস্থিতিতে যথেষ্ট সমস্যা আছে, যেমন বিবাহ নিয়ে ফিলিস্তিনের যে কথা, আইডিয়ালিস্টদের যে হিপোক্রিটিক্যাল কথা, রিয়েলিস্টরাও বলছে যে হ্যাঁ, ম্যারেজ সিস্টেমে কিছু ত্রুটি আছে, আমাদের উচিত সেই ত্রুটিগুলো কারেকশন করা। শুধু কমপ্লেন করলে তো হবে না। আইডিয়ালিস্টরা শুধু কমপ্লেন করেই বসে থাকে, তারা তো কাজের কাজ কিছু করে না। রিয়েলিস্টরা বাস্তববাদী, তাদের কাজ হচ্ছে পরিবর্তন নিয়ে আসা, সংশোধন নিয়ে আসা, কারেকশন নিয়ে আসা। এই কথাটা বলতে গিয়ে 1000 জনের একজন রিয়েলিস্ট সে সবার শত্রু হয়ে যায়, ফিলিস্তিনদেরও শত্রু হয়ে যায়, আইডিয়ালিস্টদেরও শত্রু হয়ে যায়। এই যে রিয়েলিস্ট, এই রিয়েলিস্ট কে? গত ক্লাসে যেটা বললাম, সুপারম্যান। রিয়েলিস্ট ইজ অ্যাকচুয়ালি দ্য সুপারম্যান। সুপারম্যানের বৈশিষ্ট্যগুলো আমরা গত ক্লাসে পড়েছি। সুপারম্যানের বৈশিষ্ট্য না থাকলে আসলে রিয়েলিস্ট হওয়া যায় না। In order to be a realist, one must have the characteristics of a Superman. George Bernard Shaw's Superman. এই হচ্ছে সমাজে 3 ধরনের মানুষ। আমরা যদি পাই চার্টে দেখি, একটা পাই চার্টে যদি দেখি আমরা, দেখেন ব্লু কালারে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন। সমাজের 70% তারা হচ্ছে ফিলিস্তিন। এরা অন্ধ। বাস্তবতা কি, সত্য কি তারা সেটা জানেই না। কোথাও যে কোনো সমস্যা আছে তারা এটা জানেই না। তাদের ধারণা এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট, নো কমপ্লেন। সমাজের আইডিয়ালিস্ট হচ্ছে 29.9%। 29.9%। এরা খুব ভালো করেই জানে বাস্তবতা কি, ভালো করেই সত্য কি, তারা জেনে সেটাকে অ্যাভয়েড করে, ইগনোর করে। তারা শুধু কমপ্লেইন করে, কাজের কাজ কিছু করে না। এরা শুধু সবকিছুতে খুঁত ধরে, ভুল ধরে, কিন্তু কারেকশনের জন্য তারা কিছু করে না। বাকি রইল 0.1%।
খুব অল্প কিছু মানুষ রিয়েলিস্ট, দেখাই যায় না। দেখেন নীল আর লালের পাশে সাদা দেখাই যায় না, প্রায় ভ্যানিশ। রিয়েলিস্ট তাকে কতখানি স্ট্রাগল করতে হয়। এই হচ্ছে এই যে আইডিয়াটা, সমাজে তিন ধরনের মানুষ, এই আইডিয়াটা এক্সপ্লেন করার পর জর্জ বার্নার্ড শ নিজেকে রিয়েলিস্ট হিসেবে দাবি করছেন। এখন আমি রিকোয়েস্ট করব তাসনুভা তাবাসসুম মুমু, তাসনুভা, জি স্যার। হ্যাঁ এই স্লাইডটা একটু পড়বেন, ফিলিস্তিন আইডিয়ালিস্ট এন্ড রিয়েলিস্ট, স্লাইডটা একটু পড়বেন। In his critical essay, The Quintessence, quintessence, Quintessence of Ibsenism, Ibsenism, quintessence of Ibsenism, shows আর এটা ক্রিটিক্যাল এসে। এখানে সে কি বলেছেন? Shaw talks about their categories of people. Three categories of people. তারপর বলবো স্যার? হ্যাঁ চারটা পড়েন। জি, Philistines, they are blind thoughts that reality they do blind not towards the reality, toward their reality. They do not have any complaint about their situations and they are afraid of change. তারপর Then স্যার পাশে পাশাপাশি পড়েন। বলবো না নিচে? হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আচ্ছা। পাশাপাশি। Octavius in blind thoughts of fallings of an. এখানে ইন লেখা আছে, এটা ইজ হবে। অক্টেভিয়াস ইজ ব্লাইন্ড টুয়ার্ডস দ্য ফলিজ অফ অ্যান, চোখ থাকিতে অন্ধ। তারপর একটা পড়েন আইডিয়ালিস্ট। Idealists, they intentionally about reality. They find faults in everything, always complain but never do nothing to improve the situation. Ramsden ignores two follies of an. এরা হচ্ছে মানে সবই জানে সবই শোনে কিন্তু সেটাকে অ্যাভয়েড করে, জেনে শুনে বাস্তবতাকে অ্যাভয়েড করে, সবকিছুকে তারা কমপ্লেইন করে কিন্তু কাজের কাজ কিছুই করে না। শেষ করেন রিয়েলিস্ট। Realists, they see the and accept the reality. They struggle to improve the situation. Only they can bring change in society. Tainer accepts of police of an. He accepts the challenge to control an. কারেক্ট, Sorry, correct an. এই যে আইডিয়াটা, এটা আমরা মিনোরু মোরিওকার একটা থিসিস থেকে নেয়া, এই যে ব্র্যাকেটে তার নাম দেয়া আছে মিনোরু মোরিওকার একটা থিসিস পেপার, সেখান থেকে আমরা এই ইনফরমেশনটা নিয়েছি। এখন এখানে আপনাদের মিড টার্মের কি প্রশ্ন হতে পারে? ফর মিড টার্ম আপনাদের এই স্লাইডটা ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের মিড টার্মের প্রশ্ন হতে পারে যে why the realists are considered enemies to Philistines and idealists. আইডিয়ালিস্ট এবং ফিলিস্তিনসদের কাছে রিয়েলিস্টরা কেন সবসময় শত্রু হিসেবে পরিগণিত হয়? আইডিয়ালিস্টদের কাছে এবং ফিলিস্তিনদের কাছে রিয়েলিস্টরা সবসময় শত্রু। রিয়েলিস্টদেরকে আইডিয়ালিস্টরাও দেখতে পারে না, ফিলিস্তিনরাও দেখতে পারে না। কেন দেখতে পারে না? ফিলিস্তিনরা তারা হচ্ছে তাদের ধারণা সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। ফিলিস্তিন যারা, তাদের কথা হচ্ছে এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ পারফেক্ট, শুধু চেঞ্জ আনার কি দরকার? একজন রিয়েলিস্ট এসে যখন বলে যে সমাজের এই সমস্যা চেঞ্জ করতে হবে, তখন ফিলিস্তিনরা রেগে যায়, সবকিছু ঠিক আছে, তোমার কি চেঞ্জ করা দরকার? ফিলিস্তিনরা বিরক্ত হয়। তারা তো বাস্তবতা সম্পর্কে অন্ধ, তারা যে একটা তাদের সমাজে যে একটা সিরিয়াস প্রবলেম, এই প্রবলেমটা তারা অন্ধ, তারা দেখতেই পাচ্ছে না, বুঝতেই পারছে না, তারা পরিবর্তনকে ভয় পায়। অক্টেভিয়াস বারবার ট্যানারের বিরুদ্ধে রেগে গেছে। অক্টেভিয়াস is blind towards
দ্য রিয়েল অ্যান সত্যিকার অর্থে কেমন, এটা ট্যানার যতবারই অক্টিভিয়াসকে বোঝাতে গেছে অক্টিভিয়াস রেগে গেছে। রিয়েলিস্ট কিন্তু ভালোর জন্য পরিবর্তন আনতে চাচ্ছে, কিন্তু ফিলিস্তিনরা রেগে যাচ্ছে। তাদের ধারণা সবকিছু ঠিক আছে, তাহলে শুধু শুধু পরিবর্তন আনার কি দরকার? এই জন্য রিয়েলিস্ট ফিলিস্তিনের কাছে শত্রু। এবার আসে আইডিয়ালিস্ট, যারা আদর্শবাদী, তারা জানে সমস্যা, জেনে শুনে তারা কিছুই করে না, তারা শুধু সমস্যায়, তারা শুধু বলে যে এই সমস্যা, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, এইটা ভুল, ওইটা ভুল, ছি জঘন্য, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কিন্তু দুর্নীতি দূর করার জন্য, করাপশন দূর করার জন্য, পরিস্থিতির উন্নয়ন করার জন্য তারা কিছুই করে না, তারা শুধু কমপ্লেইনই করে, কাজের কাজ কিছু করে না। রিয়েলিস্ট যখন একজন এসে বলবে যে আমি এই কাজটা করছি, তখন আইডিয়ালিস্ট বলবে শো অফ, আমরাও পারি, শুধু করি না। তাহলে এই যে জেলাসি, আইডিয়ালিস্ট দে আর অ্যাকচুয়ালি জেলাস and hateful towards the realist. রিয়েলিস্টরা তো তারা তো কাজের কাজ করতে চায়, কারণ আইডিয়ালিস্টরা সেটা সহ্য করতে পারে না। তাদের কথা হচ্ছে আমরা সবকিছু জানি, জাস্ট করি না, আমরা শো অফ করি না রিয়েলিস্টদের মতো। আইডিয়ালিস্টরা হচ্ছে হিপোক্রিট, এই জন্য দে আর জেলাস অফ রিয়েলিস্ট। আলটিমেটলি রিয়েলিস্টরা আইডিয়ালিস্টদের এনিমি, শত্রু। শেষমেশ কি দাঁড়ালো? রিয়েলিস্ট সে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে গিয়ে সবার চোখের শত্রু, ফিলিস্তিনদের কাছেও শত্রু, আইডিয়ালিস্টদের কাছেও শত্রু। ফিলিস্তিনরাও রিয়েলিস্টদেরকে ঘৃণা করে, আইডিয়ালিস্টরাও রিয়েলিস্টদের ঘৃণা করে। এখন রিয়েলিস্ট সে সমাজ পরিবর্তন করতে চাচ্ছে, কিন্তু সেটা সমাজে 1000 জনের মধ্যে একজন, বাকি 999 জন, 99.9% পিপল তার বিরুদ্ধে। এখন একজন মানুষ কিভাবে সেই সমাজে পরিবর্তন নিয়ে আসবে? এই জন্য আমরা গত ক্লাসে যখন বললাম যে 1-2 জন সুপারম্যান সমাজের কিছুই করতে পারবে না, বরং আমাদের ধীরে 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 সবাইকে নিয়ে আগাতে হবে। তাই বলে এই না যে আমরা ফিলিস্তিনদের মতো একদম অন্ধ হয়ে চোখ মুখ বন্ধ করে বসে থাকবো, তার মানে এই না যে আমরা আইডিয়ালিস্টদের মতো শুধু কমপ্লেইনই করব, কাজের কাজ কিছু করব না। আমরা আমাদের জায়গা থেকে রিয়েলাইজ করব, একসেপ্ট করব যে এই জায়গায় সমস্যা আছে, তারপর আমরা ধীরে ধীরে সবাইকে নিয়ে কম্প্রোমাইজ করে ম্যানেজ করে একসাথে আগানোর চেষ্টা করব। রিয়েলিস্ট মানেই যে একেবারে চরমপন্থী হতে হবে, রাতারাতি বদলে দিতে হবে তা না, ধীরে 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 বদলা। সমস্যা এই জায়গায় আমরা তাড়াতাড়ি বদলাতে চাই সবকিছু। চেঞ্জ উইল টেক টাইম। ধীরে 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 চেঞ্জ নিয়ে আসতে হবে, যাতে ফিলিস্তিনরা ভয় না পায়। ধীরে ধীরে আইডিয়ালিস্টদেরকেও ইনভলভ করতে হবে, তাহলেই তো সমাজে পরিবর্তন আনা সম্ভব। তাছাড়া শুধু একজন সমাজের একজন রিয়েলিস্ট তো সে পরিবর্তন আনতে পারবে না। ট্যানার শেষমেশ সে কিন্তু রিস্কটা নিয়েই ফেললো, চ্যালেঞ্জটা নিয়েই ফেললো, অ্যানকে সে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তার মানে ট্যানারের মধ্যে সেই প্ল্যানটা আছে যে মেবি দেয়ার ইজ এ চান্স টু কারেক্ট অ্যান। অ্যানকে মনে হয় মানুষ করার একটা চান্স আছে। ট্যানার কিন্তু অক্টেভিয়াসের মতো অ্যানের প্রতি অন্ধ না, র্যামসডেনের মতো সে অ্যানের সবকিছু জেনে শুনে তাকে লাই দিচ্ছে না। ট্যানার সবকিছু জেনে অ্যানকে কারেক্ট করার চেষ্টা করছে। এখন ভবিষ্যতে কি হবে সেটা তো জানি না, বাট কথা হচ্ছে যে তাড়াহুড়া করে কোনো পরিবর্তন আনলে সেটা দীর্ঘস্থায়ী হয় না, সেটা ইতিবাচক প্রভাব, পজিটিভ ইফেক্ট কিন্তু ফেলে না। এই কথাটাই বলতে চাচ্ছেন জর্জ বার্নার্ড শ। এই জন্যই আমরা বলছি জর্জ বার্নার্ড শ ইজ এ রিয়েলিস্ট। এখন আপনাদের মিড টার্মের প্রশ্ন এরকম ভাবে হতে পারে যে এক্সপ্লেইন জর্জ বার্নার্ড শ ইজ এ রিয়েলিস্ট। জর্জ বার্নার্ড শ একজন বাস্তববাদী, সেটা ব্যাখ্যা করতে বললাম, তখন আপনারা আপনাদের এই স্লাইড থেকে অ্যান্সার করতে পারবেন। অবশ্যই আপনারা কখনোই এই টেবিল এরকম যেরকম টেবিল করা আছে এরকম টেবিল করলে কিন্তু আপনারা মার্কস পাবেন না। টেবিল দেয়া আছে, টেবিল লিখলে কিন্তু আপনারা মার্কস পাবেন না। এই টেবিল থেকে বুঝে অ্যান্সার লিখতে হবে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে। টেবিল করে কিন্তু অ্যান্সার লেখা যাবে না। অথবা কোশ্চেনটা এমনও হতে পারে যে why the realists are regarded as enemies to Philistine and idealist. ফিলিস্তিন এবং আইডিয়ালিস্টদের কাছে, আমজনতা এবং আদর্শবাদীদের কাছে রিয়েলিস্টরা, বাস্তববাদীরা কেন সবসময় শত্রু হিসেবে গণ্য হয়? রিয়েলিস্টরা কেন
সবার শত্রু। এই একজন রিয়েলিস্ট কেন 99.9% মানুষের শত্রু হয়? এটা একটা প্রশ্ন হতে পারে। আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ম্যান এন্ড সুপারম্যান স্টাডি স্যার টাইপ। একটা কথা বলবো স্যার, আপনি হ্যাঁ, বল। আমাকে বলতে দিবেন? হ্যাঁ প্লিজ। স্যার হচ্ছে গিয়ে আমি আর রিডিং পড়বো না স্যার, আমি একটু ভুল ভুল বলি স্যার, আমাকে অনেক পচানি দেয় স্যার। কে পছন্দ দেয়? স্যার নাম বল। দেয় আর কি, স্যার আছে। সুমন, তাওহিদ, আপনারা কেউ কিছু বলেন? স্যার স্যার আমরা ওর ভুলটা ধরায় দিতে চাই স্যার, ও এটা পচানি মনে করে স্যার। স্যার আমাকে গ্রুপে স্যার যা তা লিখতেছে স্যার, আমার খুবই ঠিক। অসুস্থ লাগছে। না 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 না, এই না, এটা তো প্র্যাকটিস করতে হবে। আপনারা প্লিজ এটা একটু পজিটিভলি নেন। না স্যার, আমার একটা মোমো- প্রবলেম হচ্ছে স্যার, আমি মনোযোগ দিয়ে পড়ি না স্যার, এটা সত্যি কথা। পারবেন পারবেন পারবেন, আপনার তো 70%ই ঠিক আছে, বাকি 30% একটু মন দিলেই ঠিক হয়ে যাবে, পারবেন। স্যার ঠিক আছে। আমাকে অনেক বিশ্রী ভাবে স্যার আমরা ওকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে কারেক্ট কিভাবে কন্ট্রোল হয় স্যার, কিন্তু ও তো স্যার এটাকে স্যার অনেক নেগেটিভলি নিচ্ছে। শোনেন শুনেন, আপনারা রাতারাতি চেঞ্জ করতে চাইতেছেন, রাতারাতি চেঞ্জ হবে না, ধীরে ধীরে চেঞ্জ হবে, ঠিক আছে? প্লিজ এইসব করবেন না, এইসব করা ঠিক না। আচ্ছা, জি, এখন স্যার। আমরা এই জায়গায় ম্যান এন্ড সুপারম্যান শেষ করে ফেলছি, ঠিক আছে? তাহলে কিন্তু কোথায় কি রকম প্রশ্ন হবে তা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি। কি কি ধরনের প্রশ্ন হবে আমরা কিন্তু আমাদের প্রতিটা লেকচারের মধ্যে মধ্যেই কিন্তু আমরা বলে দিয়েছি কিভাবে প্রশ্ন হবে মিড টার্মের। আমরা আজকে ম্যান এন্ড সুপারম্যান শেষ করে দিচ্ছি। জি স্যার। প্লট ওয়াইজ সামারি যেটা, এটা হচ্ছে আপনারা পড়বেন, আমি দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের ভাইভার জন্য, এখান থেকে আমি 5 মার্কের কোয়েশ্চেন করব আপনাদেরকে। আর হচ্ছে মিড টার্মের জন্য প্রশ্নগুলো আমি, আপনারা যদি স্লাইড গুলো দেখেন, আপনাদের যে স্লাইড গুলো দেয়া আছে না, স্লাইড গুলো লেকচার 1 এর স্লাইড, লেকচার 2 এর স্লাইড, 3, 4, 5, 5টা স্লাইড আছে। এই 5টা স্লাইড থেকে আমাদের প্রশ্ন হবে। আর কোনগুলো ইম্পর্টেন্ট স্লাইড সেটা তো আমি বলেই দিচ্ছি, ওগুলো আর কি আপনারা দেখবেন। ঠিক আছে, আজকে তাহলে আমরা, অনেকের ক্লাস আছে, আমরা তাহলে কি করি, আজকে এই পর্যন্তই শেষ করে দিই। আপনারা ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, কেউ কাউকে পচাবেন না, ইন্সপায়ার করার চেষ্টা করবেন। হঠাৎ করে তো চেঞ্জ আসবে না, আস্তে 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 চেঞ্জ আসবে, অসুবিধা নেই। আর ম্যান এন্ড সুপারম্যান নিয়ে যদি কোনো আমাদের কোনো প্রবলেম থাকে, ওটার জন্য আমরা এক্সট্রা একটা মানে রিভিউ ক্লাস আয়োজন করব। ওটা হচ্ছে শুধু ম্যান এন্ড সুপারম্যানের জন্য। যদি কোনো পয়েন্টে কোনো কনফিউশন থাকে, এক্সট্রা ডিসকাশনের প্রয়োজন হয়, আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা দেখেন, ভালো করে দেখেন ম্যান এন্ড সুপারম্যানের কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কনফিউশন আছে কিনা। এনি প্রবলেম লেট মি নো। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।